ওরে জগা, সে দেখ, কামালের বউরা তো দেখি জ্যান্ত ভূত হয়ে গেছে। মরল সাহেব, আমরা এখানে মাছ চাষ করব, নিজেরা পরিশ্রম করে দুমুঠো অন্নের ব্যবস্থা করছি। মাছ চাষ? ওরে জগা, শুনলি? এই মরা পচা ডুবায় নাকি মাছ চাষ হবে। তোমরা করবে মাছ চাষ? শুধু শুধু কাদা মেখে রূপ নষ্ট করছো। আমাদের রূপ দিয়ে আপনার দরকার কি মোড়ল সাহেব? ব্যাং হবে কি মাছ হবে সেটা সময় হলেই দেখতে পাবেন। হায় রে কপাল, পাথর চাপা কপাল নিয়ে দুনিয়ায় আসছিলাম। পোলাটা শহরে গেল আজ 15টা দিন, খবর তো দূরের কথা, একটা চিঠিও পাঠাইলো না। ঘরে আজ 3 দিন ধরে হাড়ি চড়ে না। আমার এই শুকনা হাড়ের ক্ষুধা না হয় আমি পাথর দিয়ে চাইপা রাখলাম, কিন্তু ঘরে 2টা জোয়ান বউ, ওদের মুখের দিকে আমি তাকাই কেমনে? আল্লাহ, তুমি কি অন্ধ হয়ে গেলে? আমারে উঠায় নাও। মা, হাড়িতে একদম তলানিও নেই। কাল রাতের ভাতের ফ্যানটুকু ছোট বউকে খাইয়ে দিয়েছি। ও তো খিদের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছে। কি হবে রে মা? তুই একটু মজিদ মিয়ার দোকানে যা না, বলিস কামাল টাকা পাঠালেই আমরা আগে সব দেনা চুকিয়ে দেব। কয়েক কেজি চাল আর ডাল যেন বাকিতে দেয়। মা, মজিদ কাকা গতবারই বলেছিলেন আর এক পয়সাও বাকি দিবেন না। পাড়ার লোকদের সামনে খুব অপমান করেছিলেন। আমার যেতে বড় লজ্জা লাগছে মা। পেটের খিদের কাছে আবার লজ্জা কিসের? যা মা, একবার শেষ চেষ্টা করে দেখ, না হলে আজ আমাদের সবাইকে না খেয়েই মরতে হবে। মজিদ কাকা, যদি 2 কেজি ডাল আর চাল দিতেন, আপনার ভাতিজা শহর থেকে টাকা পাঠালেই আমরা সব শোধ করে দেব। আবার চলে এসেছিস ভিক্ষা নিতে? তোর শ্বশুরের আমলের বাকি কি শোধ হয়েছে? তোর স্বামী শহরে গিয়ে মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছে, আর তুই এসেছিস এখানে ফাউ খেতে। না কাকা, ও কাজে গেছে। বাড়িতে শাশুড়ি আর মিতা না খেয়ে আছে, একটু দয়া করেন। ওসব কান্নাকাটি অন্য কোথাও গিয়ে দেখা। আমার দোকানে আর এক পাও দিবি না। আগের লিস্টের টাকা পরিশোধ কর, তারপর চাল ডাল নিতে আসিস। এখন এখান থেকে যা তো দেখি। মা, আমি পারলাম না। আপনাদের জন্য এক মুঠো খাবার জোগাড় করতে পারলাম না। মজিদ কাকা পাড়ার লোকের সামনে আমাকে ভিখারি বলে অনেক অপমান করে তাড়িয়ে দিল মা। শান্ত হ বড় বউ, কাঁদিস না। তুই তো তোর সাধ্যমতো চেষ্টা করলি। কপালে কষ্ট থাকলে সেটা তো কেউ সরাবে না। খোদা আমাদের সবুরে মেওয়া দেবেন। ছোট বউ, পেটের জ্বালা তো আর সইছে না। তুই একবার মোড়লের বাড়িতে যা তো মা। শুনেছি মোড়ল গিন্নি খুব দয়ালু মানুষ। ওনার কাছে গিয়ে দেখ কিছু ধার পাওয়া যায় কিনা। আর শোন, ওনাকে বলিস যদি ঘরের কোনো কাজের সন্ধান থাকে তবে আমরা 2 সতীন মিলেই কাজ করে দেব। কামালের আশায় বসে থাকলে আমাদের না খেয়েই মরতে হবে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না। বড় আপা, আপনি মায়ের সাথে থাকেন, আমি এখনই যাচ্ছি। দেখি মোড়ল গিন্নি কিছু করতে পারে কিনা। গিন্নিমা, ও গিন্নিমা, বাড়িতে কেউ আছেন? কে গো তুমি? আগে তো এ তল্লাটে দেখিনি। তা তুমি তো দেখতে মাশাল্লাহ বেশ সুন্দরী। কার বাড়িতে এসেছো? কি চাও? আমি কামালের ছোট বউ। গিন্নিমার সাথে আমার একটু দরকার ছিল। ও আচ্ছা, কামালের বউ। তা মা জননী বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, ভেতরে সোফায় বসে কথা বলি। না মোড়ল সাহেব, ভিতরে যাব না, আমি এখানেই ঠিক আছি। আপনি যদি একটু দয়া করে গিন্নিমাকে ডেকে দিতেন। আরে এসো না ভেতরে। আমি কি বাঘ যে তোমায় খেয়ে ফেলবো? ভয় পেও না, এসো এসো। মোড়ল সাহেব, গিন্নিমাকে কি ডাকবেন? উনি কোথায়? ডাকবো রে মা, ডাকবো। সে তো ভেতরের ঘরে কাজ সারছে। আর তার আগে তুমি বলো তো, তোমার কি দরকার? কেন তাকে খুঁজছো? আমাকে বললেই তো হয়। সাহেব, বড় বিপদে পড়ে আপনার দুয়ারে এসেছি। বাড়িতে আজ 3 দিন ধরে উনুন জ্বলে না। বড় আপা আর শাশুড়ি মা না খেয়ে পড়ে আছে। তাই ভাবছিলাম গিন্নিমার কাছে যদি কিছু চাল ডাল ধার পাওয়া যেত, আর যদি কোনো কাজের লোক লাগে তবে আমি কাজটাও করে দিতাম।
কামালের কোনো খবর নেই সাহেব। আমরা খুব অভাবে আছি। আরে বলতে তো ভুলেই গেছি, তোমার গিন্নিমা তো একটু আগে পাশের গ্রামে বেড়াতে গেছে, আজ আর ফিরবে না। সে কি? তবে যে বললেন ভিতরে আছে। আমি যাই সাহেব, উনি ফিরলে কাল আসবো। যাওয়ার এত তাড়া কেন গো সুন্দরী? কাজের কথা বলছো? আরে কাজ করে শরীর নষ্ট করবে কেন? কামাল তো শহরে গিয়ে অন্য কোথাও মেয়ে ছেলে নিয়ে মজে আছে, তোমাদের কথা কি আর মনে আছে? তার চেয়ে শোনো, তুমি যদি আমার কথা মতো চলো, গিন্নি বাড়ি না থাকলে গোপনে গোপনে আমার এখানে আসা যাওয়া করো। তবে চাল ডাল তো তুচ্ছ ব্যাপার, তোমার ঘর সোনায় ভরে দেব, তোমার কোনো অভাবই থাকবে না। মোড়ল সাহেব, মুখ সামলে কথা বলুন। আমরা গরিব হতে পারি, কয়েকদিন না খেয়ে মরে যেতে পারি, কিন্তু মনে রাখবেন আমরা ইজ্জত বিক্রি করি না। আমরা অভাবী হলেও বংশের মর্যাদা বুঝি। আরে আরে ছোট বউ, এত চটছো কেন? ইজ্জত দিয়ে কি পেট ভরে? চালের কেজি কত জানো? ওই শুকনো মান সম্মান চিবিয়ে খেলে কিন্তু খিদের জ্বালা মিটবে না। আমি তো তোমার ভালোর জন্যই বললাম, আমি তো তোমাকে আপন মনে করেই বললাম, তাই না? আমার ভালোর দরকার নেই সাহেব। আপনার মতো নোংরা লোকের দেওয়া দানা খাওয়ার চেয়ে না খেয়ে মরা অনেক সম্মানের। এমন প্রস্তাব দেওয়ার আগে আপনার বুকটা কাঁপলো না? আমি চললাম। আরে থামো না সুন্দরী, থামো থামো, এত তেজ ভালো না। আজ না খেয়ে যখন পেট পিঠের সাথে লেগে যাবে, তখন এই মোড়লকেই মনে পড়বে। ভেবে দেখো আমার প্রস্তাবটা, ঘরে বসে রাজরানী হয়ে থাকতে পারবে। শুধু একবার হ্যাঁ বলো। যাবে কোথায়? খিদে বড় বালাই, খিদের থেকে বড় বালাই আর কিছু নাই। আজ না হয় কাল আমার কাছে আসতে হবে। ও সুন্দরী, আমার প্রস্তাবটা মাথায় রেখো। হে আল্লাহ, আমাদের কপাল আর কত অপমান লিখে রেখেছ। অভাবের সুযোগ নিয়ে মানুষ এমন জানোয়ার হয়ে যায়। বড় আব্বাকে কি সব বলতে হবে? আমরা কি এভাবে অপমানিত হয়েই থাকবো? না, আমাদের কিছু একটা করতেই হবে। মিতা, কি হয়েছে রে তোর? ওভাবে কাঁদছিস কেন? মরল গিন্নি কি তোকে কিছু বলেছে? বড় আব্বা, আমরা কি মানুষ না? আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? মোড়ল, ওই শয়তান মোড়ল আমাকে কুপ্রস্তাব দিয়েছে। সে বলে ইজ্জত দিলে নাকি আমাদের অভাব দূর হবে। শান্ত হ বোন, শান্ত হ। কুত্তার কাজ ঘেউ ঘেউ করা। তুই কাঁদিস না। তুই যে ওর মুখে চুনকালি দিয়ে চলে এসেছিস, এটাই আমাদের জয়। কিন্তু আপা, আমরা খাবো কি? দোকানদার তাড়িয়ে দেয়, মোড়ল আমাদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলতে চায়। আমাদের কি মরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই? না মিতা, মরবো কেন? আমরা লড়বো। আজ থেকে আমরা আর কারো কাছে হাত পাতবো না। মা, ও মা, বাড়িতে আছো? গিন্নি, তোমরা কোথায়? ওরে খোকা, তুই বেঁচে আছিস? সেই কবে গেলি শহরে, একবার খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করলি না। আজ 3 দিন ধরে বাড়িতে উনুন জ্বলে না, জানিস তুই? মা, মা রাগ করো না। শহরে গিয়ে বড় বিপদে পড়েছিলাম। ঠিকাদার টাকা না দিয়ে পালিয়ে গিয়েছিল। অনেক কষ্টে এই কয়েকদিনের পাওনা নিয়ে ফিরলাম। তোমার কি কোনো সমস্যা হয়েছিল? শরীরটা দেখি একদম ভেঙে গেছে। টাকা না হয় পরে হতো, একটা খবর তো দিতে পারতে। আপনার খবরের অপেক্ষায় থাকতে থাকতে আজ আমরা পথে বসার দশা। মজিদ দোকানদার বড় আপাকে তাড়িয়ে দিয়েছে। আর মোড়ল সাহেব? মোড়ল সাহেব কি হয়েছে ছোট বউ? থাক ওসব কথা, তুমি ফিরেছো এটাই বড় কথা। মিতা, যা তো বোন, জল নিয়ে আয়। শহরে আর যাব না মা। ভাবছি গ্রামে কিছু একটা করব, কিন্তু হাতে তো টাকা পয়সা নেই। কি যে করি। কতদিন পর বাড়ির ভাত খাচ্ছি। শহরে অনেক সময় এই ডাল ভাতটুকু জোটে না ঠিক মতো। ভাত তো খাচ্ছ, কিন্তু এরপর কি হবে ভেবেছো? তুমি বললে আর শহরে যাবে না, কিন্তু ঘরে তো একটা পয়সাও নেই। তুমি না গেলে আমাদের এই সংসার চলবে কিভাবে? ঠিকই তো, ঘরে কোনো জমানো টাকা নেই।
মাঠে 1 বিঘাও জমি নেই যে তুমি চাষবাস করে আমাদের খাওয়াবে। শুধু বাড়িতে বসে থাকলে তো আর পেট ভরবে না গো। আমি তো ভেবেছিলাম গ্রামেই ছোটখাটো কোনো কাজ জোগাড় করে নেব, কিন্তু তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমার কপালটাই খারাপ। এই কয়েকটা টাকা দিয়ে তো দুদিনও চলবে না। গ্রামের অবস্থা তো দেখেছো, কামলা দিতে গেলেও তো মানুষ এখন চেনে না, সবাই যার যার নিজেরটা নিয়ে ব্যস্ত। আর মোড়লদের মতো মানুষরা তো ওত পেতে বসেই থাকে আমাদের মতো গরিবদের বিপদে ফেলার জন্য। হ্যাঁ, তবে কি আবার সেই শহরেই ফিরে যেতে হবে? পরশুদিন কাজে যোগ দেওয়ার কথা ছিল, ভেবেছিলাম যাব না, কিন্তু এখন দেখছি সকাল সকালে আমাকে রওনা দিতে হবে। ঘরে বসে থাকার বিলাসিতা করার কপাল আমার নেই। কাল সকালেই এত তাড়াতাড়ি? শরীরটা তো তোমার এখনো ঠিক হয়নি, বিশ্রাম তো তুমি নিলেই না। শরীর দিয়ে কি হবে গিন্নি? পেটের খিদে শরীরের কষ্টের চেয়েও অনেক বড়। কাল ভোরেই আমি বাস ধরব, তোমরা সাবধানে থেকো। বড় বউ, ছোট বউ, এদিকে আয় তো মা, তোদের সাথে কিছু জরুরি কথা আছে। শোন, আমার ছেলে তো পেটের দায়ে আবার সেই শহরেই চলে গেল, কিন্তু ওর পাঠানো টাকার ভরসে বসে থাকলে আমাদের আবারও না খেয়েই মরতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মা? এই অবস্থায় আমাদের আর কি বা করার আছে? আমাদের বাড়ির পেছনে যে মরা পুকুরটা আছে না, ওটা তো বছরের পর বছর কচুরি পানায় মজে পড়ে আসছে। আমি ভাবছি ওই পুকুরটাতেই আমরা 3জন মিলে মাছ চাষ করব। আর মা, মাছ চাষ করা তো মুখের কথা না, অনেক টাকার দরকার। পুকুর পরিষ্কার করা, জালের ব্যবস্থা, মাছের পোনা কেনা, এত টাকা আমরা কোথায় পাবো? কামালের হাত তো একদম খালি। টাকা নিয়ে তোদের ভাবতে হবে না রে মা। এই দেখ, এটা তোদের শ্বশুরের দেওয়া আমার শেষ স্মৃতি। একজোড়া সোনার কানের দুল, এটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে মাছের পোনা আর খাবার কেনা হয়ে যাবে। না মা, এটা আপনার শেষ সম্বল, আপনার বিয়ের স্মৃতি, এটা আমরা কিছুতেই বিক্রি করতে দিব না। আরে পাগল বউ, স্মৃতি দিয়ে কি পেট ভরে? তোরা যখন খিদের জ্বালে কষ্ট পাস তখন এই সোনা আমার কাছে বোঝা মনে হয়। আমি তোদের 2 সতীনের ওপর ভরসা করছি, তোরা কি পারবি না আমার ছেলের অভাব দূর করতে? মা যখন সাহস দিচ্ছেন তখন আমরা পারবই। বড় আপা, আমরা আর কারো কাছে হাত পাতবো না। আমরা নিজেদের এই পচা পুকুরেই পরিশ্রম দিয়ে সোনার খনি বানাবো। ঠিক আছে মা, আপনি যখন এত বড় ত্যাগ স্বীকার করছেন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে দিব এ কাজে। কাল থেকেই আমরা পুকুর পরিষ্কারে নামবো। ওরে জগা, সে দেখ, কামালের বউরা তো দেখি জ্যান্ত ভূত হয়ে গেছে। এই যে কামালের বড় বউ, সাত সকালে কাদা মেখে এই মরা ভাগাড়ে পরিষ্কার করে কি লাভ হবে তোমাদের? মরল সাহেব, আমরা এখানে মাছ চাষ করব, নিজেরা পরিশ্রম করে দুমুঠো অন্যের ব্যবস্থা করছি, কারো কাছে হাত তো পাচ্ছি না। মাছ চাষ? ওরে জগা, শুনলি? এই মরা পচা ডুবায় নাকি মাছ চাষ হবে। আরে এই পুকুরে তো ব্যাঙও টিকবে না, তোমরা করবে মাছ চাষ? শুধু শুধু কাদা মেখে রূপ নষ্ট করছো। আমাদের রূপ দিয়ে আপনার দরকার কি মোড়ল সাহেব? ব্যাঙ হবে কি মাছ হবে সেটা সময় হলেই দেখতে পাবেন। আমাদের কাজে আপনার নাক না গলালেও চলবে। আহারে ছোট বউ, তেজ তো কমে না। কতবার বললাম এই পচা পুকুরে কাদা না মেখে আমার প্রস্তাবটা একবার ভেবে দেখো। এক কথাতেই তো তোমাদের অভাব মিটে যায়, শুধু শুধু কেন এত কষ্ট করো? মরল সাহেব, নিজের চরকায় তেল দিন, আমরা কাদা মাখবো সেও ভালো, কিন্তু আপনার মতো নোংরা মানুষের ছায়া আমাদের উপর পড়তে দিব না। আপনি এখান থেকে যান। মুখে শুধু বড় বড় কথা, অভাব যখন কাঁপাবে তখন বুঝবে কত ধানে কত চাল। শুধু শুধু সোনার কানের দুল জোড়া জলে ফেলে দিচ্ছ, ফলাফল হবে জিরো জিরো। চল রে জগা চল, ভালো কথা বলতে গেলাম কিন্তু তেজ দেখেছিস? লাথি মেরে অভাব দূর করতে চাই। দেখি এই মরা পুকুরে কেমন মাছ চাষ হয়, চল। বিসমিল্লাহ,
আল্লাহ ভরসা, আমাদের সব কষ্ট যেন এই মাছগুলোর সাথে বড় হয়ে ধুয়ে মুছে যায়। বড় আপা, দেখো দেখো মাছগুলো কেমন কিলবিল করে সাঁতার কাটছে। মনে হচ্ছে ওরা আমাদের বলছে, তোমরা চিন্তা করো না, আমরা বড় হয়ে তোমাদের সব অভাব দূর করে দেব। সত্যি মিতা, এই পোনাকগুলো শুধু মাছ না রে, এইগুলো আমাদের ইজ্জত বাঁচানোর স্বপ্ন। এখন শুধু দিন রাত এইগুলোকে পাহারা দিতে হবে আর যত্ন করতে হবে। মাছগুলো যখন বড় হবে তখন বাজারে বিক্রি করে আমরা শাশুড়ি মায়ের কানের দুল জোড়া আগে ছাড়িয়ে নিয়ে আসবো। শুধু দুল কেন আপা, আমরা এই পুকুরে মাছ দিয়ে নিজেদের ভাঙা ঘরটা পাকা করব। আমাদের স্বামীকে আর ভিন দেশে গিয়ে কামলা খাটে দেব না, সে বাড়িতেই থাকবে, আমাদের সাথে মাছের কারবার দেখবে। তোদের স্বপ্ন যেন সত্যি হয় রে মা। তোরা যে হাড় ভাঙা খাটুনি খেটেছিস, আল্লাহ তার ফল নিশ্চয়ই দেবেন। মোড়লের সেই অপমানের জবাব তোরা এই মাছ দিয়েই দিবি। ঠিকই বলেছ মা, কামাল যখন শহর থেকে ফিরবে তখন সে বিশ্বাসই করতে পারবে না যে আমরা মেয়েরা মিলে এই অসাধ্য সাধন করেছি। বড় আপা, আজ থেকে আমি আর তুমি পালা করে রাতেও পাহারা দেব। মোড়ল বা জগার মতো শয়তান লোক যেন আমাদের এই স্বপ্নে বিষ ঢালতে না পারে। মোড়ল সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কামালের বউরা তো দেখি ম্যাজিক করে ফেললো। কিসের ম্যাজিক? ওই পচা ডোবার খবর বলছিস? ওটা কি এখনো পরিষ্কার করছে নাকি? পরিষ্কার কি বলছেন সাহেব, পুকুরের মাছগুলো 3 মাসে লাঠির মতো মোটা হয়ে গেছে। রুই, কাতলা আর মৃগেল মাছ পানিতে যখন ঝিলিক মারে তখন চোখ জুড়িয়ে যায়। পুরো গ্রাম ওই পুকুর দেখতে ভিড় করছে। কয়েকদিনের মধ্যেই নাকি ওরা জাল টেনে মাছ বাজারে বিক্রি করবে। কি বলিস? ওই 2 ছুরি আমার কথা শুনলো না, উল্টো এখন বড়লোক হওয়ার স্বপ্ন দেখছে। ওরা যদি মাছ বেচে টাকা হাতে পায় তবে তো ছোট বউ আর কোনোদিন আমার এই বাড়ির ত্রিসীমানায় আসবে না। ঠিক কথা বলেছেন মোড়ল সাহেব, অভাব না থাকলে ওরা আপনার কোনো কথাই শুনবে না। এত সহজ না জগা, মাছ বড় করলেই তো হবে না, মাছগুলো তো বাজারে তুলে বিক্রি করতে হবে। আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে। জগা শোন, এমন কিছু করতে হবে যাতে ওদের সব মাছ এক রাতেই মরে যায়। তার মানে আপনি আপনি বিষ মেশানোর কথা বলছেন সাহেব? আরে হ্যাঁ, আজ রাতেই কাজটা সারতে হবে। পুকুরের পানিতে বিষ ঢেলে দিবি, সব মাছ মরে ভেসে উঠলে ওদের স্বপ্ন শ্মশান হয়ে যাবে। অভাব যখন আবার হাড় কামড়াবে তখন ওই সুন্দরী ছোট বউ নিজেই আমার পায়ে এসে পড়বে। বুদ্ধিটা কেমন জগা? চমৎকার বুদ্ধি সাহেব, 1 ঢিলে 2 পাখি, মাছও মরলো আর কামালের বউদেরও অহংকার মাটিতে মিশলো। আজ রাতেই আমি কাজটা সেরে ফেলবো। ঠিক আছে মোড়ল সাহেব? যা জগা, তৈরি হ। কাল সকালে আমি নিজের চোখে ওদের কান্নাকাটি দেখব। অভাবী ওদের আবার আমার দুয়ারে টেনে আনবে। ওই সুন্দরী আমার হবে। যা রে জগা যা। ওরে বাবা রে, মরে গেলাম রে, ছেড়ে দাও আমাকে। আর মেরো না গো, আর মেরো না, আমি মরে যাব গো। শয়তান, আমাদের 3 মাসের রক্ত জল করা পরিশ্রম তুই এক রাতে বিষ দিয়ে শেষ করতে চেয়েছিলি? বল, তোকে কে পাঠিয়েছে? না বললে আজ তোকে এই পুকুরেই চুবিয়ে মারবো। মার মিতা, আরো মার। আমাদের অভাবের সুযোগ নিয়ে কতবার আমাদের অপমান করেছে ওরা। বল জগা, এই সত্যি কথা বল। আপা, দুহাই আপনাদের, আর মারবেন না। আমি নিজের ইচ্ছায় আসিনি, মোড়ল সাহেব আমাকে পাঠিয়েছেন। তিনি বিষ দিয়ে বলেছেন পুকুরের সব মাছ মেরে ফেলতে। তিনি চেয়েছিলেন
আপনাদের অভাব বাড়লে যেন ছোট বউ উনার কাছে ধরা দেয়। আমি শুধু উনার হুকুম পালন করেছি, আমাকে ছেড়ে দিন। জানোয়ারের দল, রাতটা এই গাছের সাথেই বাঁধা থাক। সকালে তোকে নিয়ে মোড়লের বাড়িতেই বিচার হবে। এই যে মোড়ল সাহেব, আপনার চামচা জগা তো হাতে নাতে ধরা পড়েছে। এখন বলেন, কার হুকুমে এই শয়তানি করতে গিয়েছিল? বলেন বলেন। সাহেব, ও সাহেব, আমাকে বাঁচান। গ্রামবাসী শোনেন, মোড়ল সাহেবই আমাকে বিষ দিয়ে পাঠিয়েছিলেন। তিনি চেয়েছিলেন মাছগুলো মেরে কামালের বউদের আবার অভাবের মুখে ফেলতে। আমার কোনো দোষ নেই, আপনারা আমার ছেড়ে দেন। সি 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 সি, আপনি গ্রামের মোড়ল হয়ে এমন নিচু কাজ করলেন? অভাবী দুইটা মেয়ের পেটে লাথি মারতে চাইলেন? আজ আপনার বিচার আমরা করেই ছাড়ব। হয় আপনি গ্রাম ছাড়বেন, না হয় আপনাকে পুলিশের হাতে দেব। আমাকে মাফ করে দিন আপনারা। আর মা, মিতা, রিনা, তোমরাও আমাকে মাফ করে দাও। আমি লোভে পড়ে আর শয়তানি বুদ্ধিতে তোমাদের ক্ষতি করতে চেয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে। আমাকে পুলিশে দিও না তোমরা। আমার মান সম্মান সব চলে যাবে। আর মান ইজ্জত না থাকলে আমার আত্মহত্যা ছাড়া আর উপায় থাকবে না। আপনারা সবাই দয়া করে আমাকে ক্ষমা করে দিন। মরল সাহেব, আপনি গ্রামের একজন সম্মানীয় লোক। আপনার বয়স আর সম্মানের কথা ভেবে আমরা আপনাকে প্রথমবার এবং শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। তবে মনে রাখবেন, যদি দ্বিতীয়বার এমন নোংরা চিন্তা করেন তবে গ্রামের মানুষ আপনাকে ছাড়বে না। ইজ্জত আর পরিশ্রমের ফল অত সহজে বিষ দিয়ে নষ্ট করা যায় না সাহেব। আজ থেকে আমাদের বাড়ির ছায়া থেকেও দূরে থাকবেন।